Assalamu alaikum, dear students of HSC second year. I would like to welcome you to my today's online class on HSC English first paper. And to conduct the class, I am Aisha Akhtar Moni, Assistant Professor English, Kumilla Government Women's College, Kumilla. Our today's topic is rearrangement. Okay, rearrangement of sentence. For this topic, 10 marks is allotted in your exam. Here are some tips for reordering sentence. তোমরা জানো তোমাদের 10টি বাক্য এলোমেলো করে দেয়া থাকে. 10 sentences are in disordered condition, মানে এলোমেলো ভাবে 10টি বাক্য দেয়া থাকে, and you have to rearrange, পুনরায় তোমাদেরকে কি করতে হয়, সাজাতে হয় সেই 10টি বাক্য। হ্যাঁ, এবং এই 10টি বাক্য সাজিয়ে লিখলে তোমরা কত পাচ্ছ? 10 নাম্বার। একদম সবচেয়ে বেশি নাম্বার কম পরিশ্রমে আমাদের এই আইটেমটিতে রয়েছে। তাহলে চলো আমরা আজকে এই রিঅ্যারেঞ্জমেন্টের উপরে আজকের ক্লাসটিতে আলোচনা করি। তাহলে প্রথমে তোমরা কি করবে, যে এখানে কিছু টিপস, আসলে রুলস না, যে তোমরা কিভাবে আসলে রিঅ্যারেঞ্জমেন্টটা খুব সহজে আয়ত্ত করতে পারবে, নিজেদের দখল আনতে পারবে এই আইটেমটিতে। প্রথমেই তোমার 10টি বাক্য দেয়া থাকে, তোমরা জানো। তো তোমাকে যে কাজটি করতে হবে, ট্রান্সলেট দ্য সেন্টেন্সেস, সেই 10টি বাক্য আগে রিডিং পড়ে যেতে হবে, এবং এটি পড়ার সময় অটোমেটিকলি তুমি বাংলা করে যাবে, যে তুমি দেখে যাবে, বুঝে যাবে যে এখানে আসলে কি বোঝানো হয়েছে। তাহলে যখন পড়ে যাচ্ছ, 10টি বাক্য পড়া শেষ হয়েছে, একই সাথে কিন্তু তুমি ট্রান্সলেট করেছো তোমার মাতৃভাষায়। এখন বলেছে ট্রাই টু মেক এ স্ট্রাকচার, মানে গল্পটা যখন পড়েছো তখনই কিন্তু তোমার মাথার মধ্যে একটা কি করতে হবে, এরপরে একটা স্ট্রাকচার দাঁড় করাবে, যে না এইভাবে জন্ম আগে হবে, তারপরে নিশ্চয়ই স্কুলে যাবে, স্কুলের পরে নিশ্চয়ই কলেজ, তারপর ইউনিভার্সিটি, এরকম একটা ধারাবাহিকতা বজায় রেখে আমরা 10টি লাইন সাজানোর চেষ্টা করব। অ্যান্ড রাইট ডাউন দ্য সিরিয়াল, তুমি তখন যেই নাম্বারটি আগে আসবে মনে হয়, সেই ক্ষেত্রে তুমি কি করবে, একটি সিরিয়ালে লিখবে, পেন্সিল দিয়ে তুমি লিখতে পারো খাতার মধ্যে, যে 1 থেকে 10 পর্যন্ত 10টা ঘর এঁকে নেবে। একে ধরো 1 নাম্বারে তোমার কাছে মনে হচ্ছে আই নাম্বার পয়েন্ট হবে, তখন তুমি আই লিখো। তোমার কাছে মনে হচ্ছে 2 নাম্বারে হবে বি, তাহলে তুমি বি লিখো। এভাবে পেন্সিল দিয়ে 10টা তুমি সাজিয়ে লিখো। এখন তুমি যেভাবে সাজিয়েছো, রিড দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য সিরিয়াল, যে তুমি পেন্সিল দিয়ে সাজিয়েছো, তো এবার সিরিয়াল অনুযায়ী তুমি সেন্টেন্সগুলো এখন পড়ে দেখো যে তোমার কাছে ঠিকঠাক মনে হয় কিনা। 4 নাম্বারে আমি যেটা লিখেছি, ইফ ইউ ফিল ডিসঅর্ডার ইন এনি লাইন, তোমার যদি মনে হয় যে একটি লাইন খাপছাড়া লাগছে, তুমি সেটিকে এবার মার্ক করে ফেলো পেন্সিল দিয়ে তোমার খাতায়, যে এটি আমার এলোমেলো লাগছে। তাহলে তুমি চেষ্টা করো যে লাইনটি কোথায় বসালে, কোন লাইনটির পরে বললে এটাকে কি মনে হয়, যৌক্তিক মনে হয় এবং সিকোয়েন্সটা ঠিক থাকে। হ্যাঁ, তাহলে মার্ক দেয়ার অ্যান্ড রিড এগেন, আবার পড়ে নাও। তাহলে এমন করে তুমি কিন্তু বুঝে যাবে যে লাইনটা আসলে কোথায় বসালে তোমার ঠিক হয়। লাস্ট যেটা, প্র্যাকটিস অ্যাগেন এন্ড অ্যাগেন, বারে বারে তোমার অনুশীলন করতে হবে। আসলে এটার কোনোই বিকল্প নেই, দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে টু সাকসেস। তোমাদের এর আগেও আমি বলেছি যে তুমি চর্চা করতেই হবে। যে আমি কিছুই প্র্যাকটিস করব না, তা কিন্তু আমি ভালো রেজাল্ট করব, সেটা কখনো হবে না। আর একটা কথা মাথায় রাখবে, তুমি যদি কিছু না জানো, তাহলে এই ভালো রেজাল্ট যদি যে কোনোভাবে করো, শর্টকাট টেকনিক, সেটা তোমার জীবনে কোনো কাজেই আসবে না। তাহলে চলো আমরা আজকে একটা রিঅ্যারেঞ্জমেন্ট এখানে সাজিয়েছি, যেভাবে তোমার পরীক্ষায় থাকে। দেখো কোশ্চেনটা এরকম করে থাকতে পারে, দ্য সেন্টেন্সেস ইন দ্য ফলোয়িং টেক্সট আর জাম্বলড, নিচে আমার কতগুলো বাক্য এলোমেলো করে দেওয়া আছে। রিরাইট দ্য সেন্টেন্সেস ইন এ প্রপার অর্ডার, যথাযথ কিভাবে ভাবে সাজিয়ে তুমি এই বাক্যগুলো লেখো। ঠিক আছে, এটার জন্য তাহলে আমাদের 10 নাম্বার। তাহলে আমরা দেখি আমাদের এখানে কি আছে। At the age of 11 he showed his poetic genius, আমরা তাহলে কি পেয়েছি, 11 বছর বয়সে তিনি তার কাব্য প্রতিভা দেখিয়েছেন। On his return from the battlefield, যুদ্ধক্ষেত্র থেকে ফিরে, he gave up the sword, তিনি কি করেছেন, অস্ত্র মানে শুধু তরবারি রেখে দিয়েছেন না, অস্ত্র ত্যাগ করেছেন, for the pen, যে লেখার জন্য, কলমের জন্য না, এখানে আক্ষরিক অনুবাদ না,
ভাবানুবাদ, যে তিনি কলমের জন্য না, তিনি লেখার জন্য, and began to write poems, তিনি কবিতা লেখা শুরু করেন। In 1914, 1914 সালে, when the first world war broke out, যখন প্রথম বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়ল, he wanted to join the army, তিনি সেনাবাহিনীতে যোগদান করতে চাইলেন। Our national poet Kazi Nazrul Islam was born in 1306 at Churulia, 1306 সালে বাংলা আর ইংরেজি 1899 খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দে তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? চুরুলিয়ায়। দেখো আমরা একটা ক্লু পেয়ে গিয়েছি যে কারো কথা যদি বলা হয় তাহলে বোঝা যাচ্ছে যে জন্মটা শুরুতেই হতে পারে। আমরা যতগুলো কথা বলেছি এখন আমাদের মনে হচ্ছে যে না, জন্মটা শুরুতে চলে আসলে সুন্দর হয়, ঠিক না? আর বাকিগুলো হয়তো বা অন্য কোনো সিরিয়ালে হবে। He wrote a lot of poems, তিনি প্রচুর কবিতা লিখেছেন, songs গান লিখেছেন, short stories ছোট গল্প লিখেছেন, গজল লিখেছেন, novels উপন্যাস লিখেছেন, etc. and traveled all the branches of Bengali literature, বাংলা সাহিত্যের সবগুলো শাখায় তিনি বিচরণ করেছেন। তাহলে দেখো, এই যে দেখো আমরা এখন পেলাম কবিতা, গল্প, শর্ট স্টোরি, ছোট গল্প লিখেছেন। তাহলে এই কথাটা কখন চলে আসতে পারে? যে আমি যখন বলেছি তিনি কবিতা লেখা শুরু করলেন, এর পরে আসার সম্ভাবনা, যে লেখা শুরু করার পরেই তো শেষ দিকে কি হবে? তিনি অনেক কবিতা গান লিখেছেন। শুরুতেই তো আর অনেক লিখেননি, লেখার একটা শেষ পর্যায়ে এসে তিনি অনেকগুলো কবিতা, গান, গল্প লিখেছেন। At last, at the age of 19, he joined the army as an ordinary soldier on the side of the Alliance. দেখো ভালো করে যে এখানে কি আছে, 19 বছর বয়সে তিনি সেনাবাহিনীতে যোগদান করেছেন। কি হিসেবে যোগদান করেছেন? তিনি সেনাবাহিনীতে যোগদান করেছেন, দেখো কি হিসাবে? অ্যাজ এন অর্ডিনারি সোলজার, একজন সাধারণ কি হিসাবে? সাধারণ একজন সৈনিক হিসাবে, অ্যালায়েন্স মিত্রপক্ষের হয়ে, মানে তোমরা জানো মিত্রপক্ষে কারা কারা ছিলেন, তাহলে তিনি মিত্রপক্ষের হয়ে তিনি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। এরপরে কি বলেছে দেখো, সরি, His poems, তার কবিতা, inspired our freedom fighters, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করেছিল, in the liberation war of বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে। তাহলে দেখো বোঝা যাচ্ছে কবিতা লেখা শুরু করলেন। হ্যাঁ, হিজ ফেমাস পোয়েম বিদ্রোহী, তার বিখ্যাত কবিতা বিদ্রোহী, স্টার্ট দ্য হোল নেশন, পুরো জাতিকে নাড়া দিয়েছিল। যেমন তোমরা পড়বে, হ্যাঁ, শুধু শুধু মানে টিভি, সিনেমা, ফেসবুক এগুলো তো থাকবে, কিন্তু আমাদেরকে যারা সমৃদ্ধ করেছেন, আমাদের সংস্কৃতিকে যারা সমৃদ্ধ করেছেন, আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা অবদান রেখেছেন, তাদেরকে অবশ্যই আমাদের স্মরণ রাখতে হবে, তাদের অবশ্যই আমাদের জানতে হবে। না হলে কিন্তু আমরা জাতি হিসেবে কখনো আগাতে পারবো না। কারণ প্রত্যেকের উচিত তার রুটকে জানা। যেমন তোমার বাবা মা হচ্ছে তোমার রুট, তাদেরকে যদি না জানো তুমি কখনো সামনে এগোতে পারবে না। তেমন করে জাতি হিসাবে যারা আমাদের জাতি গঠনে সত্যিকার ভাবে আন্তরিকভাবে অবদান রেখেছে, নিজের জীবন বিসর্জন করে দিয়েছে, তাদের কথা না জানলে, তাদের প্রতি সম্মান না দেখালেও আমরা কখনো জাতি হিসাবে এগিয়ে যেতে পারবো না। তাহলে কি বলেছে দেখো, তাইলে যখন লেখা শুরু করেছেন তারপরে কি করলেন? বিদ্রোহী কবিতা লিখলেন, তার কবিতা আমাদের ফ্রিডম ফাইটারদের উৎসাহিত করলো, তিনি কি করলেন? আমাদের জন্য প্রচুর গান কবিতা লিখে গেলেন। লক্ষ্য করেছো একটা ধারাবাহিকতা চলে আসছে আমাদের। এরপরে কি বলেছে? হি ডাইড অন 29 অগস্ট 1976, 1976 সালের 29 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। আফটার ইন্ডিপেন্ডেন্স হি ওয়াজ ব্রট টু বাংলাদেশ ফ্রম কলকাতা and was declared our national poet. তাইলে কি বলেছে? স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখো এই আমাদের কাজী নজরুল ইসলামকে কলকাতা থেকে নিয়ে আসেন এবং আমাদের জাতীয় কবি হিসাবে তাকে কি করেন? ঘোষণা করেন। তাহলে একটু জিনিস লক্ষ্য করো, নিশ্চয়ই মৃত্যুর আগেই তো তাকে নিয়ে এসছেন। তাহলে যে মৃত্যুটা চলে যাবে সবার পরে, তার আগেই চলে আসবে কোন কথাটা? যে তাকে বাংলাদেশে নিয়ে আসা হয় কলকাতা থেকে এবং আমাদের জাতীয় কবি হিসাবে কি ঘোষণা করা হয়। তাহলে চলো এখন আমরা কি করব? বাংলাটা কিন্তু আমরা পেয়ে গেছি, এখন আমরা কিভাবে সাজাবো?
তাহলে তোমরা একটা কাগজ কলম নিয়ে রেডি হয়ে যাও যে প্রথমে আমরা লিখব জন্ম। তারপরে কি ছিল? কাব্য প্রতিভা, যে এ নাম্বার লাইনে কি ছিল আমার, দেখো কাব্য প্রতিভা, দেখো এট দ্য এজ অফ 11, 11 বছর বয়সে কাব্য প্রতিভা, 2 নাম্বারে চলে যাচ্ছে আমার এটি। এরপরে কি চলে যাচ্ছে দেখো, এরপরে চলে যাবে এইটা 3 নম্বরে আসবে ইন 1914, 1914 কি করেছেন, তিনি সেনাবাহিনীতে যোগদান করতে চেয়েছিলেন, এটা হচ্ছে আমার 3 নাম্বার। তারপরে চলে আসবে 4 নাম্বারে হচ্ছে আমার যে এট লাস্ট এট দ্য এজ অফ 19, তাহলে আমরা 3 নাম্বারে বলেছি তিনি যোগদান করতে চেয়েছিলেন, 4 নাম্বারে এসে বললাম শেষ পর্যন্ত তিনি যোগদান করেছেন কি আর্মিতে একজন সাধারণ সৈনিক হিসাবে, এবং কি মিত্রপক্ষের হয়ে তিনি কিন্তু কি করেছেন, বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছেন, তোমরা জানো। তাহলে এটা হচ্ছে আমার এফ নাম্বার। 4 নাম্বারে আমার চলে আসছে কোনটা, এফ। এবার 5 নাম্বারে আমরা লিখব কি, যে অন হিজ রিটার্ন ফ্রম দ্য ব্যাটল, তাহলে যুদ্ধ করেছেন, যুদ্ধ থেকে ফিরে হি গেভ আপ দ্য শোর্ড, তিনি অস্ত্র ত্যাগ করেন এবং কি করেন, লেখা শুরু করেন। কত নাম্বার গেল আমার, 5, তাই তো। এবার 6 নাম্বারে আমরা লিখব কি, দেখো হি রোট এ লট অফ পোয়েমস, একটু আগে বলেছি তিনি লেখালেখিতে মনোযোগ দেন, এখন আমরা বলছি তিনি প্রচুর কবিতা গান এসব লিখেছেন, ঠিক আছে। তাহলে আমরা ই নাম্বার লিখলাম, হি রোট এ লট অফ পোয়েমস। এরপর 7-এ চলে যাব, কোনটা, এইচ নাম্বারে। এবার তিনি তো অনেক লিখেছেন, এর মধ্যে তার বিখ্যাত কবিতা হলো কি বিদ্রোহী, যেটি আমাদের পুরো জাতিকে নাড়া দিয়েছিল। তোমরা বিদ্রোহী কবিতাটা অবশ্যই পড়বে, ঠিক আছে, এটা আজকে তোমাদের হোমওয়ার্ক, যে বিদ্রোহী কবিতাটা পড়বে। দেখবে পড়ার সাথে সাথে তোমার রক্তগুলো কিভাবে, মানে কি বলবো, মানে শিরায় শিরা রক্তটা কিভাবে প্রবাহিত হয়। যখন কবি লিখেছিলেন, মহাবিদ্রোহী রণকান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না। তুমি যত কবিতা পড়ো, আসলেও তো ঠিক, যুগে যুগে কি করছে, অত্যাচারীরা অন্যের উপর অত্যাচারী করছে, অত্যাচার করে যাচ্ছে। তাহলে কবি কিন্তু বলেছেন আমি শান্ত হব না, সেদিন গিয়ে শান্ত হব, যবে যেদিন গিয়ে উৎপীড়িতের ক্রন্দন আকাশে বাতাসে ধনিবে না। তাহলে দেখো, মানে এইটা যখন পড়বো তখন মনে হয় যারা শোষক, যারা অন্যের উপর নির্যাতন করে, যারা অত্যাচার করে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব। লক্ষ্য করেছো? তাহলে এটা কি আমাদের অত্যাচারের বিরুদ্ধে, অন্যায়কারীর বিরুদ্ধে সারা জীবন আমাদের কি প্রতিবাদ করার প্রেরণা যোগায়। তাহলে আমরা বলেছি বিখ্যাত কবিতা হলো বিদ্রোহী। তারপরের নাম্বারে আমরা চলে যাব 8 নাম্বারে। 8 নাম্বারে চলে যাচ্ছি জিতে, হিজ পোয়েমস ইন্সপায়ার্ড আওয়ার ফ্রিডম ফাইটার্স, তার কবিতা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করেছিল ইন দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে। তুমি দেখবা আমরা যখন একটা রোমান্টিক গান শুনি তখন মনের মধ্যে সেরকম একটা অনুভূতি সৃষ্টি হয়ে যায়, আমরা যখন একটা বিদ্রোহের গান শুনি তখন সেরকম একটা অনুভূতি সৃষ্টি হয়ে যায়। তিনি যখন তার গান তোমরা শুনেছো, আর যদি কেউ না শুনে থাকে এটা আমাদের জন্য, জাতির জন্য দুর্ভাগ্য, যে তোমরা যে শিকল পরা ছল মোদের শিকল পরা ছল, এ শিকল পরে শিকল তোদের করবরে বিকল। লক্ষ্য করো, তোমাকে হয়তো বা জেলখানায় আটকে রেখেছে, তুমি জেলখানা থেকে বের হতে পারছো না, তখন যদি তুমি এইটা গাইতে থাকো শিকল পরা ছল, যে তুমি আমাকে শিকল পরিয়েছো, এই শিকল পরানো তো আমার অভিনয়, শিকল পরে শিকল তোদের করবরে বিকল, মানে আমার এই শৃঙ্খল দিয়ে আমি তোমাদের শৃঙ্খল ভেঙে বের হয়ে আসবো। দেখো কি সুন্দর, তোমরা পড়বে। আমাদের কবি সাহিত্যিকদের না জানলে আমরা কখনোই সমৃদ্ধ হতে পারবো না। তারপর কি বলেছে দেখো, তাহলে আমরা 8 নাম্বারটা বলেছি, ঠিক না। এবার আমরা 9 নাম্বারে দেখবো যে কোন পয়েন্টটা আসে। দেখো 9 নাম্বার, আফটার ইন্ডিপেন্ডেন্স হি ওয়াজ ব্রট টু বাংলাদেশ ফ্রম কলকাতা অ্যান্ড ওয়াজ ডিক্লেয়ার্ড আওয়ার ন্যাশনাল পোয়েট। তাহলে দেখো স্বাধীনতা যুদ্ধের পর দেখো বঙ্গবন্ধু কত সম্মান দিয়েছেন আমাদের এই কবিকে, যে তাকে কোথায়, কলকাতা থেকে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং তাকে আমাদের জাতীয় কবি ঘোষণা করা হয়। এরপরে কি লাস্ট, এবার 10 নম্বরে আমরা লিখবো যে তার মৃত্যু, হি ডাইড অন 29 আগস্ট 1976, 1976 সালের 29 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। ঠিক আছে, আসলেই তোমাদের খুব দেখতে ইচ্ছা করছে, আর কবে দেখবো আসলে এখন উদগ্রীব হয়ে আছি যে ক্লাসরুমে তোমাদের দেখবো, যে তাহলে আরো অনেক ভালো লাগতো। ইনশাল্লাহ আমরা নিশ্চয়ই আমাদের এই দিন কাটিয়ে আমরা শীঘ্রই তোমাদেরকে ক্লাসরুমে দেখবো, এবং এটা আজকে প্র্যাকটিস করে ফেলো, পাশাপাশি আরো বেশ কয়েকটা প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম।